আজকে সকালে কিন্তু একদম ভুলিনি। সকালবেলা এসেই দেখো এখান থেকে আমন্ডটা নিয়ে নিচ্ছি, এটা টেবিলে ডাইনিং টেবিলের উপরেই রেখে দিই, মাঝে মাঝে ভেজাতে ভুলে যাচ্ছি, এটা হচ্ছে। তো এখানে আমারটা আমি নিয়ে নেবো আর ঝুমারটা এখানে থাকবে, ও যখন উঠবে ওটা নিয়েও খেয়ে নেবে। আর সকালবেলা রুটির জন্য হচ্ছে আলু পটলের তরকারি, আর এখানে ভাতও বসে গেছে। গুড মর্নিং সবাইকে, এত গাড়ি যাই। গুড মর্নিং সবাইকে, এলএস বেঙ্গলি ব্লগের নতুন একটা ব্লগে আমি লিপি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, মার্চের 3 তারিখ, এখন বাজে সকাল 8:30 মতো। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেল বাজারে, আর আমি এখন এই যে আমন্ডগুলো ছুলে নিলাম, খাচ্ছি। রান্নাবান্না কী শুরু হয়েছে সেটা তো দেখালাম তোমাদেরকে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু হলো, সারাদিনটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা আমার সঙ্গে থাকো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে গেছি ছাদে, গিয়ে কিছু জামাকাপড় ভিজিয়ে দিয়ে এলাম। শীতের জামাকাপড় তোলার পালা এখন, কিছু কিছু করে এখন থেকেই পরিষ্কার করছি। আর তারপর এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে অনেক কিছু ভাবছিলাম, তো পরে কখনো শেয়ার করবো তোমাদের সঙ্গে আমি কি ভাবছিলাম। আর এখানে দেখো উল্টো দিকে ফ্লাইওভারের যে মানে দেয়ালটা রয়েছে, এখানে একটা পাখিতে বাসা করেছে, বেশ সুন্দর সেফ সিকিউর জায়গা। কিন্তু এক্ষুনি পাখিগুলো ঘুরছিল, কিন্তু যেই আমি ক্যামেরাটা ওদিকে ঘোরালাম পাখিগুলো কোথায় হাওয়া হয়ে গেল। আর এই জবা ফুল গাছটাতে দেখো কী সুন্দর ফুল ফুটেছে। গাছটাতে বেশ ভালো ফুল হতো আগে, কিন্তু গোড়াটা এমন করে বাঁধিয়ে দিয়েছে মিস্ত্রিরা এসে, মানে কলের পাড় বাঁধাতে বলেছে ওরা, বেশ ফুল গাছের গোড়াটাও বেশি করে বাঁধিয়ে দিয়েছে, মানে গোড়াটা জাস্ট একটুখানি জায়গা ফাঁকা রয়েছে, কখনো নিচে গেলে আমি তোমাদের দেখাবো। আর সেই কারণেই বোধহয় ফুলটার আগের মতো অত হয় না, এই 2-4টে করে ফুল হয় কখনো কখনো। তো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওর শরীরটা একটু খারাপ, গরম লেগে গেছে মনে হয়, সর্দি গরমি যেটা হয়, হালকা হালকা কাশছে, আর তার সঙ্গে হাত পা তালু একটু গরম। ভাবছি আজকে একটু লেবু লাগিয়ে দেবো, ওই হঠাৎ করে গরমটা পড়েছে তো, স্কুলে গিয়ে ছুটোছুটি করছে, সেই কারণে গরম লেগে গেছে। তো পাতি লেবুর রসটা মাথায় দিলে গরমটা কেটে যায়, তো আজকে একটু লেবুর রস দিয়ে দেবো মাথায়। এখন একটু চা খাবো, তারপর আস্তে আস্তে দেখি কী করি। তো এখন একটু চা খাবো, তার আগে একটু জল খেয়ে নিই। আর এই চা খেতে খেতে, জল খেতে খেতে আমি আবার বিভিন্ন রকম কিছু ভাবছিলাম। আমরা যখন মেয়েরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে আসি, নতুন একটা পরিবারের সঙ্গে যুক্ত হই, তখন সব সময় সেই পরিবারের সব কিছু আমাদের ভালো লাগে না। কিছু জিনিস ভালো লাগে, কিছু জিনিস মনে হয় এরকম হলে ভালো হতো, মানে আমাদের নিজেদের মতো হলে ভালো হতো। তো তখন সেক্ষেত্রে যেটা, যার সঙ্গে বিরোধটা সবার আগে বাঁধে, সে কিন্তু শাশুড়ি মাই হয়। সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, আমার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমার মতবিরোধ আমার শাশুড়ি মায়ের সঙ্গেই হতো, কারণ সেটা কখনো এক্সেসিভ পর্যায়ে পৌঁছাতো না, কারণ আমার শাশুড়ি মা যথেষ্ট অ্যাডজাস্টিং ছিলেন। আর আমিও সত্যি কথা বলতে সমস্ত কিছু পরিবর্তন করে নিজের মতো করে নেব সেটা কখনো চাইনি। হতে পারে যে আমার একটা জিনিস পছন্দ হলো না, তবু আমি সেটা আমার শাশুড়ি মার মতো করেই করতে দিতাম, কারণ আমি দেখতাম যে সংসারটা তার, সে অনেক কষ্ট করে সংসারটা দাঁড় করিয়েছে, সেটা আমি পরিবর্তন করার চেষ্টা কেন করতে যাব? হতেই পারে আমার ভালো লাগছে না, তো সেই জন্য অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও আমি অনেক কিছু তার মতো করেই করতাম। তো এখন যখন সংসারটা পুরো সে ছেড়ে চলে গেছে, এখন আমি কিন্তু যদি যা খুশি নিজের মতো করে করে নিই, আমাকে বাড়িতে কেউ বলবে না যে এটা কেন এটা করলে, এটা কেন এখানে রাখলে। কিন্তু সত্যি কথা বলতে আমার একদম ইচ্ছেই করছে না যে আমার শাশুড়ি মা যেভাবে যে জিনিসটা যেখানে রেখেছে সেখান থেকে একটু সরিয়ে নিজের মতো করে গুছিয়ে নিই। আমার দেখো কথা বলতে গিয়ে গলাটা ভারী হয়ে যাচ্ছে, দাঁড়াও একটু পরে আবার কথা বলছি। আর এদিকে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই। ওই ঘুম থেকে ওঠার পর শরীর খারাপ থাকলে যেসব বায়নাক্কা চলে, তো সেই জন্য ফ্রেশ হতে যাবে না একা একা, আমাকে নিয়ে যেতে হলো ব্রাশ করাতে। তো ব্রাশ করিয়ে নিয়ে চলে এলাম। এদিকে বিছানা চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। আর ওই দেখো খাটের নিচে কিছু জামা কাপড় রয়েছে, ওগুলোর কথা আমার সকালে মনে নেই, ওগুলো ওখানেই রয়েছে, ওগুলোকেও পরিষ্কার করতে হবে, মানে কেচে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে আমার মেয়ে দেখো পুতুলটাকেও ফ্রেশ করে নিয়ে এলো, মানে ব্রাশ করিয়ে নিয়ে এলো। এখন ক্রিম লাগাবে, নিচেও লাগাবে আর পুতুলকেও লাগিয়ে দেবে। আর আমি এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। লেপটা এখনও বাইরে রয়েছে, ওটাকে একটু রোদে দেবো, রেতো দিয়ে তুলে ফেলবো। তো তখন যে কথাটা বলছিলাম, বলতে বলতে অন্য কথায় চলে গেলাম। আসলে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো, সেই জন্য অন্য কথায় চলে গেলাম। এই বছরটা মানে শুরু থেকেই কেমন যেন বাজে যাচ্ছে, ভীষণ রকম বাজে কাটছে আমার। বছরের শুরুতেই আমার মেজো কাকুকে হারালাম, তারপরে আমার শাশুড়ি মা। আমার জীবনে আমার মেজো কাকুর গুরুত্ব অপরিসীম, মানে বলে শেষ করা যাবে না। সেই মানুষটা চলে গেল, তার সঙ্গে আমার দেখা হলো না। অসুস্থ ছিলেন, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, কিন্তু লাস্ট আমার দেখা হয়েছে মেজো কাকুর সঙ্গে, তখন আমার মায়ের যে বাৎসরিক কাজ হলো, তখন মেজো কাকু বাড়িতে গেছিলো, আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার দেশের বাড়িতে, যেখানে আমার বাপের বাড়ি সেখানে। তো তখনই দেখা হয়েছিল। তখনও কাকুর শরীরটা খারাপ ছিল, কিন্তু এতটা খারাপও ছিল না।
তারপরে আমি শুনতে পাচ্ছি মেজো কাকুর শরীর খারাপ, খোঁজ খবর নিচ্ছি, কিন্তু ঠিক মেজো কাকুকে ফোন করে কথা বলা বা মেজো কাকুর সঙ্গে দেখা করতে যাওয়া সেটা আর হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি সেটা আমি এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না। কিছু কিছু জিনিস বোধহয় সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করাই ভালো। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে মেজো কাকু নেই, এখন মনে হচ্ছে সমস্ত কিছু ছেড়ে, মানে সমস্ত কিছুকে উপেক্ষা করে আমার বোধহয় একবার মেজো কাকুর সঙ্গে দেখা করে এলেই ভালো হতো। কি আছে জীবনে? হতো একটু খারাপ ব্যবহার পেতাম, দুটো বাজে কথা শুনতাম, কি আছে তাতে? শেষবারের মতো কাকুর সঙ্গে দেখা তো হতো, একটু কথা তো হতো। এইসব ভেবেই মনটা খুব খারাপ হয়ে যায়, এই আর কি। নিচে কিছু পরিষ্কারের কাজ চলছে, আমার হাজব্যান্ডই দেখছিল, তো একটু বেরোলো বাজারে একটু জিনিস কিনতে, তখন যাইলে খুবই দেখে কী করছে। দেখো দরজা খুলেই দেখি আমার হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে, তো ও গেল উপরে, আর আমি একটু এখান থেকে দেখি ওরা বাইরেই পরিষ্কার করছে। ও এই দিকটা পরিষ্কার হয়ে গেছে। এবার উপরে এলাম, এসে মেয়ের জন্য টিফিনের জন্য সুইচ রোলটা নিয়ে এসছে, আর তার সঙ্গে মেরি বিস্কুট ঘরের জন্য। আমার মেয়ে এখন পড়াশোনা করতে বসেছে, আর আমি এখন যাচ্ছি নিচের ঘরে এটাকে নিয়ে। এটা দিয়ে এই বেসিনটাকে একটু পরিষ্কার করতে হবে। বাইরে যে বেসিনটা রয়েছে নিচের ঘরে সেটা খুব নোংরা হয়েছে, তো সেটা পরিষ্কার করতে হবে। তো আমার হাজব্যান্ড বলে ওটা দিয়ে যাও, তো আমি দেখে আসি। তখন তো যাওয়া হলো না ঘরের ভেতরে, দেখে আসি নিচের ঘরটা। চলো তোমাদেরকেও নিয়ে যাই, দেখাই আমাদের নিচের ঘরগুলো ঠিক কীরকম। তো এইটাকে হঠাৎ করে মানে নিচে পরিষ্কার করাটা তো ধুম কেন সেটা তোমাদের আমি আস্তে আস্তে বলছি। আমরা নিজেরাও চলে আসতে পারি নিচের ঘরে, কারণ নিচের ঘরগুলো উপরের ঘরগুলো থেকে অনেক বেশি সুন্দর, আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখো এই ঘরগুলো বেশ বড় বড়ও আছে, কিন্তু একটু নোংরা হয়ে রয়েছে, অনেক দিন ব্যবহার না হলে যা হয়। কিন্তু ঘরের সিস্টেমগুলো আমার এইখানটাই বেশি ভালো লাগে, নিচে চলে এলেই কিন্তু ভালো হয়, তাই না? দেখো রান্নাঘরটাও বেশ বড়, যে বললাম পরিষ্কার নেই বলে অনেকদিন ব্যবহার না করলে যা হয় নোংরা হয়ে রয়েছে। না হলে ঘরগুলো নিচের ঘরগুলো বেশ বড় বড়, 3টে ঘর রয়েছে, বেডরুম, এই যে বাইরের ঘর এটা, আর ওই দুটো বেডরুম। আমি খুব বেশি সময় দিতে পারলাম না, আমি আবার উপরে যাচ্ছি, মেয়েকে যেহেতু পড়তে বসিয়ে দিয়ে এসেছি। পরে অন্য সময় এসে আমি ভালো করে ঘরগুলোকে দেখাবো তোমাদের। তো আমাদের কি রান্না হচ্ছে আজকে, মুসুরির ডাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে চিকেন হচ্ছে, আর মাছ হচ্ছে বাবার জন্য একটুখানি মাছ, আর কলালুর তরকারিও হয়েছে, সেটা শুধুমাত্র বাবার জন্য। বাবা যেহেতু চিকেন খেতে অতটা পছন্দ করে না, তো সেই জন্য চিকেনও খাবে 1-2 পিস, তার সঙ্গে ওই একটা তরকারি, মানে ওইগুলো দিয়ে খাবে। আর এখানে দেখো আমি এখন মাথাতে খুব আচ্ছা করে তেল লাগিয়ে নিচ্ছি। আজকে যেহেতু শ্যাম্পু করব, তো শ্যাম্পু করার আগেতেই একটু তেল লাগিয়ে নিই। আগে যেদিনই শ্যাম্পু করতাম তার আগে সকালবেলায় বেশ ভালো করে তেল লাগাতাম, এখন আর সেটা হয়ে ওঠে না। কবে শ্যাম্পু করব তারই কোনো ঠিক থাকে না। তো এখন চলে এসেছি নিচে, এই ঘরটা পরিষ্কার হচ্ছে, তো সেখানে চলে এলাম। একটা ছেলে এসছে পরিষ্কার করতে, তো একা একা ঠিকমতো পরিষ্কার করতে পারছে না, তো সেই জন্য আমার হাজব্যান্ড আবার ডাক দিল, বলল চলো আমরা ওর সঙ্গে একটু হেল্প করি। তো ঘরটাকে আবার ভালো করে মুছতে হবে, বেশ ধুলো হয়েছে, আর কিছুই না, অনেক দিন বন্ধ পড়ে রয়েছে তো, আর রাস্তার ধুলো বুঝতেই পারছো। তো সেই কারণে আমার হাজব্যান্ড একটু জল নিয়ে যাচ্ছে বালতিতে করে, ও ঢেলে ঢেলে দেবে জলটা, আর আমি ভালো করে ঝাড় দিয়ে নেবো, তারপর একটু মুছে নেব। তো দেখো ঘর একদম পরিষ্কার হয়ে গেছে। তো কেন এত পরিষ্কার করছি সেটা একটু বলে দিই এবার। কী ভাবছো আমরা নিচে শিফট করে যাচ্ছি? না, একদমই না, সেরকম কোনো প্ল্যান নেই। আসলে নতুন ভাড়াটিয়া আসছে আমাদের এই বাড়িতে, নিচের তলাতে ভাড়া রয়েছে অনেক দিন থেকে, যবে থেকে আমরা উপরের ঘরে শিফট করেছি। উপরের ঘরে শিফট করেছি আমার বিয়ের পরেই, তো তবে থেকেই নিজের ঘরে ভাড়াটিয়া ছিল। এর মধ্যে 3জন ভাড়াটিয়া চলে গেছে আমার বিয়ের পর থেকে। প্রথমে যারা ছিল প্রিয়াঙ্কাদিরা, তারা চলে যাওয়ার পর তারপরে আরও 2-3টে ফ্যামিলি এসছে, তারা তাদের নিজের প্রয়োজনেই চলে গেছে, কারোর হয়তো নতুন বাড়ি হয়েছে বা কারোর ট্রান্সফার হয়ে গেছে, চলে গেছে। আর আমরা এই বাড়িটা ফ্যামিলিকেই দিই। এমনিতে স্টুডেন্টের জন্য ভাড়া পাওয়া যায়, কিন্তু স্টুডেন্ট ভাড়া খুব একটা দেওয়া হয় না আমাদের। এবার যারা আসছে তারাও একটা ফ্যামিলি, যতদূর জানি একটা বাচ্চাকেই আমাদের এখানে স্কুলটাতে ভর্তি করেছে, তো সেই কারণে তারা এপ্রিলে আসবে সম্ভবত। আর এখানে দেখো আমার স্নান করা হয়ে গেছে, এখন ক্রিম টিম লাগিয়ে নিচ্ছি, নিয়ে এবার যাব ঠাকুর পুজো দিতে। 3-4 দিন না, 4-5 দিন পরে আমি আজকে যাচ্ছি ঠাকুর ঘরে, তো পুজো দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে 4:30, আমি ঘুমিয়েই পড়েছিলাম। ইতিমধ্যে কৃষ্ণা আমাকে ফোন করলো। কৃষ্ণা মানে অদ্রিজার বান্ধবী, অন্ত্রিমার মা। ও ফোন করেছে নাচের ক্লাসে যাওয়ার জন্য, 5টা থেকে নাচের ক্লাস আছে, বললো দেখো কি মেঘ করেছে। উঠে দেখলাম হ্যাঁ একদম কালো হয়ে গেছে আকাশটা।
তো অদ্রিজা রেডি হয়ে গেছে, 5টা বেজেও গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। ওকে একটুখানি দুধ খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে এখন যাচ্ছি নাচের ক্লাসে। অনেক দিন পরে নাচের ক্লাসেও যাচ্ছে, 2-3 সপ্তাহ পরে যাচ্ছে। সাড়ে 7টা মতো বাজে, বাড়ি ঢুকে পড়েছি। এখন গিয়ে অদ্রিজাকে ফ্রেশ করে দেবো, তারপরে ও যদি কিছু খায় একটু খাবার দেবো, আর আমি একটু চা খাবো। সবাই চা খেয়ে নিয়েছে, আর ইতিমধ্যে আমি গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে বসার পর আমাদের সৌরভ এলো, সৌরভ মানে আমার নন্দাই। ও এসছে একটু ঘুগনি নিয়ে, কাকিমা ঘুগনি রান্না করেছে সেটাই দিতে এসছে, তার সঙ্গে আমাদের সঙ্গে একটু গল্প টল্প করবে। কিন্তু সৌরভ চা খাবে না, চা খাবো আমরা 3জনই, বাবা, আমি আর বাবার ছেলে। সৌরভকে অনেকবার বললাম চা খাওয়ার কথা, বললাম একটুখানি চিকেন রান্না হয়েছে, শুধু শুধু একটু চিকেনই খাও। ও বললো বৌদি উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে সকাল থেকে, কিচ্ছু খাবো না, শুধু একটু গল্প করব। তো দেখো আমাদের 3জনের চা নিয়ে নিয়েছে, আর ইতিমধ্যে কিন্তু বাবাকে সবাই খুব বকাবকি করছে, বাবা বারবার চা খায় বলে। তো তার মধ্যে আমি আবার এখনই চাটা মানে করলাম, করে দিতে যাচ্ছি। চলো নিয়ে যাই, দেখি কে কে খায়। বাবাকে অল্পই দিলাম, চা খাওয়া নিয়ে সবাই বকাবকি করছে বাবাকে, অনেকবার চা খায়। ঠিকই, বাবার চা খাটা একটু বেশিই হয়ে যায়। বাবা চা অল্প করে দিয়েছি, সবাই বকবক করছে। খাও চা, এখন এই রাতে 9টার সময় আমি একটু ঘুগনি খাবো। এই ঘুগনিটা সৌরভই নিয়ে এলো। এখন একটুখানি ঘুগনি টেস্ট করব। এই যে সৌরভ নিয়ে এলো, তোমাদের তো বললাম। আর রাতে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, মাংস রয়েছে, আর তার সঙ্গে বাবাকে কিছু একটা করে দিতে হবে রুটি খাওয়ার জন্য, আমাদের আর কিচ্ছু লাগবে না। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগছে সেটা বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেও বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। তাহলে আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।